শেখ হাসিনা যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান। রাজনীতির ময়দানে এই খবরটি যতটা সত্যি তার চেয়েও বড় সত্যি হলো হাসিনাকে দ্রুত ঢাকায় ফেরানোর জন্য ভারতের তাড়া তার চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু কেন বাংলাদেশের তারেক রহমান সরকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ কি ভারতের জন্য এমন এক ফাঁদ তৈরি করছে যার কারণে দিল্লির সাউথ ব্লকে রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড়? আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ তো আরও ভয়ঙ্কর দাবি করছেন। তারা বলছেন হাসিনার ফিরতে দেরি হলে আস্ত বাংলাদেশ তিন টুকরো হয়ে যেতে পারে। আজ আমরা উন্মোচন করব দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ভূ রাজনৈতিক একটি ছক বাংলাদেশ নিয়ে। সেইটা শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার ক্ষমতার কেন্দ্রে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পরে তারেক রহমান যেভাবে ভারত থেকে দূরে সরে গিয়ে চীন পাকিস্তান অক্ষের ঘনিষ্ঠ হচ্ছে, তাতে দিল্লির দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। এই থিঙ্ক ট্যাঙ্কগুলোর দাবি, এই নতুন অক্ষ যেভাবে এগোচ্ছে তাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সম্পূর্ণ ঝুঁকির মুখে। খবর আসছে ভারতের অতি সংবেদনশীল সীমান্তের একদম কাছে থাকা লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণের কাজ তুলে দেয়া হচ্ছে চীনের হাতে। শুধু তাই নয়, কৌশলগত তিস্তা বাঁধ প্রকল্পে চীন যুক্ত হলে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির নিরাপত্তায় বিপদ ঘনিয়ে আসতে দেরি হবে না। মংলা বন্দর সহ ভারতের হাতে একদা তুলে দেয়া এসইজেড প্রকল্প বাতিল করে বাংলাদেশ ভারত থেকে যে ক্রমশই দূরে সরে যাচ্ছে, এই বার্তা ইতিমধ্যে দিয়ে দিয়েছে, আর সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এর ওপর আগুনে ঘি ঢালছে সামরিক সমীকরণ। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান থেকে অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের সেনানায়ক ও রাষ্ট্রনায়কদের ঘন ঘন সফর শুরু হয়েছে। এখনো চলছে তারেক রহমানের উপদেষ্টাদের তাদের সচিবালয়ের 14 জনের একটা বড়সড় দলের চীন সফর। এসবের সঙ্গে তুরস্কের সঙ্গে অস্ত্র নির্মাণ কারখানা স্থাপনের চুক্তিও করেছে বাংলাদেশ। সব মিলিয়ে ভারতের চিরশত্রু চীন এবং পাকিস্তান এবং তাদের সঙ্গে আন্তর্জাতিক অন্যান্য শক্তি যখন বাংলাদেশের মাটিতে এভাবে ঘাঁটি গাড়তে শুরু করেছে, তখন দিল্লির পক্ষে হাত গুটিয়ে বসে থাকা অসম্ভব। এই পুরো সমীকরণে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? উত্তর হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র 20 কিলোমিটারের এই সরু পথ দিয়ে ভারত তার উত্তর পূর্বের 7টি রাজ্যে পৌঁছয়। বাংলাদেশ যদি চীন ও পাকিস্তানের একটি যৌথ সামরিক প্রক্সিতে পরিণত হয়, যে পথে তারা এগিয়ে চলেছে, তবে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে এই করিডোরটি কেটে দেয়া বেজিংয়ের জন্যে সামান্য সময়ের ব্যাপার মাত্র। উত্তর পূর্ব ভারত যদি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে ভারতের সার্বভৌমত্ব ধূলিসাৎ হবে। আর এই মারাত্মক ভূ রাজনৈতিক আতঙ্কই ভারতকে বাধ্য করছে এক চরম ও আগ্রাসী পরিকল্পনার দিকে ঝুঁকতে। এই পরিকল্পনার রূপরেখাটি কেমন হতে পারে, এই নিয়ে এখনকার আলোচনা। দিল্লির কট্টরপন্থী সামরিক কৌশলবিদদের মতে এই মুহূর্তে ভারতকে এই সর্বগ্রাসী চিন্তা থেকে মুক্ত করতে পারেন কেবল একজনই, বাংলাদেশের, তিনি শেখ হাসিনা। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকাকালীন হাসিনা ভারতের নিরাপত্তা ও উদ্বেগকে যেভাবে সামলেছেন তা অন্য কেউ করেনি।
তার সময়ে চীন ও পাকিস্তান কখনোই ভারতের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার সুযোগ পায়নি। তাই ভারতের জন্য হাসিনার ক্ষমতায় ফেরাটা শুধু বন্ধুত্বের খাতিরে নয়, বরং ভারতের নিজস্ব অখণ্ডতা রক্ষার তাগিদে অত্যন্ত জরুরি। হাসিনা ফিরলে ঢাকা থেকে চীন পাকিস্তানের এই ছায়া দ্রুত সরে যাবে, এমনটাই বিশ্বাস দিল্লির। কিন্তু যদি শেখ হাসিনার ফিরতে অনেক দেরি হয়ে যায়, কিংবা বাংলাদেশের বর্তমান শাসকরা যদি চীন পাকিস্তানের সামরিক এজেন্ডা থেকে পিছু না হটে, তবে আন্তর্জাতিক কট্টর বাস্তববাদী বিশ্লেষকদের পূর্বাভাস অত্যন্ত ভয়ঙ্কর। তারা বলছেন ভারত তখন তার অস্তিত্ব রক্ষার্থে, সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক ও কূটনৈতিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার পথে হাঁটবে। প্রথম টুকরো, ভারতের শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত ও চওড়া করতে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রংপুর ডিভিশনকে সামরিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বা বাফার জোন করা যেতে পারে। দ্বিতীয় টুকরো, ভারতের ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তার স্বার্থে ফেনী নদী বরাবর নিচে নেমে এসে কৌশলগত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিচ্ছিন্ন করার ছক কার্যকর হতে পারে। এবং তৃতীয় টুকরো, অবশিষ্ট মূল বাংলাদেশ। অর্থাৎ পরিস্থিতি যদি চরম সীমায় পৌঁছয়, তবে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরবেন, ততদিনে হয়তো অখণ্ড বাংলাদেশ আর থাকবে না। তিনি পা রাখবেন বিভক্ত বাংলাদেশের কেবল একটি টুকরোতে। শুনতে এটি একটি চরম রাজনৈতিক ফ্যান্টাসি বা কাল্পনিক থ্রিলার মনে হতে পারে, কারণ বর্তমান আন্তর্জাতিক আইনে একটি সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র এভাবে বদলে দেয়া প্রায় অসম্ভব, এবং এর পরিণতি হবে এক রক্তক্ষয়ী যুদ্ধ। কিন্তু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে পর্দার আড়ালে যে খেলা চলছে তা কোনো সাধারণ সমীকরণ নয়। বাংলাদেশ কি পারবে তার সার্বভৌমত্ব বজায় রেখে ভারসাম্যপূর্ণ যে কূটনীতি যেটা শেখ হাসিনা তার সময় চালিয়েছেন সেটা চালাতে, নাকি পরাশক্তিদের এই দাবার ছকে বলি হবে দেশের মানচিত্র? অবশ্য যুদ্ধের বিকল্প একটি পথও খোলা রাখতে পারে ভারত। সেটা হলো ডলারের বিনিময়ে বাংলাদেশের কাছ থেকে রংপুর কিনে নেওয়া। কিন্তু অর্থের বিনিময়ে কি আস্ত একটি দেশের মানচিত্র বদলে দেওয়া সম্ভব? কিংবা একটা আস্ত রাজ্য কি অন্য কোনো দেশ চাইলে গায়ের জোরে গিলে খেতে পারে আরেকটি দেশকে? আধুনিক যুগে শুনলে মনে হবে কোনো কাল্পনিক সিনেমার গল্প। কিন্তু ভারতের অত্যন্ত প্রভাবশালী এবং কট্টরপন্থী একজন সামরিক কৌশলবিদ কিন্তু ঠিক এই প্রস্তাবটি টেবিলে রেখেছেন। তার দাবি, ভারতের সুরক্ষার স্বার্থে বাংলাদেশের রংপুর বিভাগকে হয় কোটি কোটি ডলার দিয়ে কিনে নেওয়া উচিত, আর বাংলাদেশ রাজি না হলে সামরিক শক্তি খাটিয়ে তা দখল করে নেওয়া উচিত। কে এই ব্যক্তি? তিনি কোনো সাধারণ মানুষ নন। কেন তিনি এমন ভয়ঙ্কর এক যুদ্ধের উস্কানি দিচ্ছেন? আর আন্তর্জাতিক ইতিহাসে জমি বেচাকেনার এমন কোনো নজির কি সত্যিই আছে? আজ আমরা এমন এক ভূ রাজনৈতিক দাবার ছক উন্মোচন করব যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। এই অদ্ভুত এবং চরম বিতর্কিত তত্ত্বটি যিনি দিয়েছেন, তিনি কোনো সাধারণ সোশ্যাল মিডিয়ার ট্রোলার নন, আমার মতো ইউটিউবার নন। তিনি হলেন অধ্যাপক ভারত কার্নাড, ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্ষদের সদস্য এবং ভারতের নিউক্লিয়ার ডক্ট্রিন বা পারমাণবিক মতবাদের খসড়া কমিটির অন্যতম রূপকার। সোজা কথায়, ভারতের প্রতিরক্ষা এবং নীতি নির্ধারণের অন্দরে তাঁর অবাধ যাতায়াত। তিনি আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একজন হক বা কট্টর বাস্তববাদী চিন্তাবিদ। অর্থাৎ শান্তি বা কূটনীতির চেয়ে সামরিক শক্তি এবং নিজের দেশের স্বার্থকে তিনি সবার উপরে রাখেন। ভারত কার্নাডের
এই আগ্রাসী চিন্তার পেছনে রয়েছে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। আগেই বলেছি শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন স্নেক। মাত্র 22 কিলোমিটার চওড়া এই মাটির টুকরোটি ভারতের মূল ভূখণ্ডের সাথে সিকিম, আসাম, ত্রিপুরা, মণিপুর, এমনকি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে রেখেছে। আর কর্ণাটের ভয়টা ঠিক এখানেই। তার সাম্প্রতিক বিভিন্ন নিবন্ধে, বিশেষ করে তার নিজস্ব ব্লগ সিকিউরিটি ওয়াইজে তিনি লিখেছেন, বাংলাদেশ যদি কখনো তাদের একটি সামরিক, চীনের একটি সামরিক প্রক্সি বা পুতুলে পরিণত হয়, কিংবা সেখানে যদি ভারত বিরোধী কোনো চরমপন্থী শক্তির উত্থান ঘটে, তবে ভারতের কপালে চরম দুঃখ আছে। কোনো যুদ্ধ পরিস্থিতিতে চীন যদি এই শিলিগুড়ি করিডোরটি কেটে দিতে পারে, তবে উত্তর পূর্ব ভারত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই আতঙ্ক থেকেই ভারত কর্নাড তার সমাধানটি দিয়েছেন, ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডর, অ্যানেক্স দ্য রংপুর ডিভিশন অফ বাংলাদেশ। অর্থাৎ শিলিগুড়ি করিডরকে চওড়া করো, বাংলাদেশের রংপুর বিভাগকে দখল করো। তার মতে রংপুর ভারতের অন্তর্ভুক্ত হলে ভারতের সীমান্তটি সোজা এবং প্রতিরক্ষামূলকভাবে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। অবশ্য কর্নাড শুধু যুদ্ধের কথাই বলেননি, তিনি আরেকটি কূটনীতির পথও দেখিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ এখনই তীব্র অর্থনৈতিক সংকটে আছে এবং তাদের মাথায় আন্তর্জাতিক ঋণের বড় পাহাড়। ঋণ শোধ তো দূরের কথা, ঋণের সুদ মেটাতে অপারগ বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভারত ডলারের থলি নিয়ে এগিয়ে আসতেই পারে এবং 10 থেকে 20 বিলিয়ন ডলার বা 1000 থেকে 2000 কোটি ডলার দিয়ে রংপুর বিভাগটি কিনে নেওয়ার প্রস্তাব দিতে পারে ভারত। রংপুর নিয়ে আরও এক প্রস্তাব দিয়েছেন তিনি, সেটা হলো রংপুরের বর্তমান জনসংখ্যা 1.5 কোটির মতো। বাংলাদেশে বর্তমানে হিন্দু জনসংখ্যাও 1.5 কোটি। এই পুরো হিন্দু জনসংখ্যাকে এনে রংপুরে বসিয়ে দাও, ধর্মের ভিত্তিতে টোটাল পপুলেশন এক্সচেঞ্জ, সমস্যা একেবারে মিটে যাক। আর এর ওপর নগদ ডলার প্রাপ্তি তো আছেই। রংপুরকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে সেই ডলার দিয়ে নিজেদের ঋণ শোধ করতে পারে বাংলাদেশ। আর বাংলাদেশ যদি এই অফারে রাজি না হয়, কর্নাডের সোজা সাপটা কথা, তবে সামরিক শক্তি প্রয়োগ করে রংপুরকে বিচ্ছিন্ন করে নাও। এবং সামরিক শক্তি যদি প্রয়োগ করতেই হয়, তাহলে শুধু উত্তরে নয়, দক্ষিণে ফেনী নদীর কাছে বাংলাদেশের যে চিকেন স্নেক আছে, সেটা দখল করে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে দাও। আর মনে রাখতে হবে, এই দিকটায় কিন্তু নজর আছে আমেরিকার, সেটাও একদম শেষে বলবো। শুনতে অবাস্তব মনে হলেও ইতিহাস সাক্ষ্য দেয়, টাকার বিনিময়ে আস্ত একটি অঞ্চলের মালিকানা বদলে যাওয়ার ঘটনা কোনো নতুন ঘটনা নয়, পৃথিবীতে বহুবার ঘটেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো আলাস্কা। 1867 সালে তীব্র অর্থ সংকটে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধে হেরে রাশিয়ার রাজকোষ শূন্য, তার উপর বরফে ঢাকা দূরবর্তী আলাস্কা অঞ্চলের নিরাপত্তা দেয়া রাশিয়ার জন্য প্রায় অসম্ভব ছিল। তখন রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ভাবলেন, শত্রুর হাতে বিনামূল্যে এই জমি হারানোর চেয়ে বিক্রি করে দেওয়াই ভালো। এবং আমেরিকার সাথে চুক্তি হলো, মাত্র 72 লক্ষ ডলারে রাশিয়া বিক্রি করে দিল আস্ত এলাকা। একর প্রতি দাম পড়েছিল মাত্র 2 সেন্টেরও কম। ইতিহাসে এমন উদাহরণ আরও আছে। 1803 সালে ফ্রান্সের শাসক নেপোলিয়ান বোনাপার্ট ইউরোপে যুদ্ধ চালানোর খরচ জোটানোর জন্য মাত্র 1.5 কোটি ডলারে আমেরিকার কাছে এক বিশাল অঞ্চল লুইসিয়ানা বিক্রি করে দেন, যা আমেরিকার আকার রাতারাতি দ্বিগুণ করে দেয়। 1854 সালে মেক্সিকো 1 কোটি ডলারের বিনিময়ে তাদের দেশের একটা বড় অংশ আমেরিকার কাছে বিক্রি করে। 1917 সালে জার্মানির হাত থেকে বাঁচতে ডেনমার্ক 2.5 কোটি ডলারে তাদের দ্বীপপুঞ্জ ভার্জিন আইল্যান্ড আমেরিকার কাছে বেচে দেয়। এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশেও উদাহরণ আছে। 1958 সালে আজকে পাকিস্তানের গোয়াদার বন্দর পাকিস্তানকে বিক্রি করে দেয় ওমানের সুলতান, এটা তখন ওমানের দখলে ছিল, 30 লক্ষ ডলারের বিনিময়ে। ইতিহাসে যদি এমন উদাহরণ থাকেই, তবে ভারত কর্নাটের রংপুর তত্ত্ব কেন আজ অবাস্তব মনে হবে? যদি পুরো বিক্রি নাও সম্ভব হয়,
নানা কারণে সম্ভব নাও হতে পারে, তাহলে দীর্ঘমেয়াদী লিজ দিতেও বাংলাদেশকে বাধ্য করতে পারে ভারত। যেমনভাবে চীন পৃথিবীর বহু দেশে, পাশের দেশ শ্রীলঙ্কাতেও তাদের বন্দর নিয়ে নিয়েছে, তেমনভাবে নিতে পারে। মোটের ওপর কথা হলো, বাংলাদেশের বর্তমান শাসকদের তীব্র চীন ও পাকিস্তান প্রেম এবং ভারত বিরোধী অবস্থানের কারণে আত্মরক্ষার্থে ভারতকে বড় কোনো ব্যবস্থা নিতেই হবে। আর এখানেই শেখ হাসিনার অবিলম্বে দেশে ফেরার গুরুত্ব। তিনি কূটনীতি বোঝেন, দেশকে তিনি যেমন চীন পাকিস্তানের উপগ্রহ হতে দেবেন না, তেমনি সেটা না হলে ভারতও কোনো আগ্রাসী মনোভাব নেবে না, শান্তিপূর্ণ সহাবস্থান নীতিতেই থাকবে, যেটা সবার পক্ষেই মঙ্গল। আর এই কারণেই শেখ হাসিনা যত শীঘ্র দেশে ফিরবেন, বাংলাদেশের মানচিত্রের অখণ্ডতা তত বেশি রক্ষিত থাকবে। বিলম্ব হলে একদিন না একদিন দেশে ফিরবেনই শেখ হাসিনা, কিন্তু সেই ফেরা হতে পারে 3 বা 2 টুকরো হওয়া বাংলাদেশের একটি অংশে। এই প্রসঙ্গে একটি আমেরিকা সম্পর্কে একটি স্কুপ নিউজ দেওয়ার কথা আমি আগেই বলেছি, সেটা এবার বলি। সেটা হলো, আমেরিকা নেবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ওই ফেনী নদীর ওখান থেকে কেটে দিয়ে, আর ভারত নিক রংপুর। এটা আমেরিকার এই প্রস্তাব ভারতের কাছে এসেছে বলে জানতে পেরেছি। যৌথ পরিকল্পনা, এটা নিয়ে আজ কিছু বলবো না, পরে বলবো কখনো। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত কমেন্ট করে জানান, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন চ্যানেল ক্যালকাটা ডায়ালগস। ধন্যবাদ।